কিছুক্ষণ পরে অল ক্রিয়া হতে বাড়িতে ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, শুধু দুটো হাত পিয়ানোর উপর। নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরের প্রথম দিনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এক গল্প। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকে নিবেদন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া। তার জন্ম হয় 1916 সালের 23শে মার্চ কলকাতার ভবানীপুরে। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। তার প্রথম লেখা উপন্যাস ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য তিনি লিখেছেন ভয়ের মুখোশ ও পাথরের চোখ ইত্যাদি। আমরা আজকের গল্পটি নিয়েছি শশধর প্রকাশনী থেকে প্রকাশিত ভৌতিক অমনিবাস বইটি থেকে। মূল চরিত্রে অ্যালবার্ট পেরেরা, ম্যানেজার প্রিন্টো, মিস্টার ক্রিস্টোফার এবং লিজা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া। আমার এই এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার বেশ মুখ চেনা হয়ে গিয়েছে। এমনকি আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করেন, নিলাম শুরু করে না। বিশেষত লেজারামের দোকানে প্রতি সেলে গিয়ে আমি হাজির হই, ওই টুকিটাকি জিনিস কিনি। এর মধ্যে অনেকগুলোই আমার কোনো দরকারে লাগে না। আমার কম করে প্রায় 8টা শৌখিন ছড়ি হয়েছে, ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা ছয়েক, 4খানা পুরনো আমলের চেয়ার, একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। আবার অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে যেটা আমাকে গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা একটা নিতান্তই সাধারণ টেবিল। এমনকি রামমোহনের আমলে তার জন্মই হয়নি। তবে ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপনে দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এইরকম এক নিলামে বোধহয় লেজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো, একটা ছোট্ট কটেজ পিয়ানো। বার্নিশ ম্লান হয়ে গিয়েছে, কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল এ পিয়ানো নাকি এদেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজপরিবারের কে একজনের মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে তা বিক্রি করে দিয়েছেন। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে এই পিয়ানো হাজির হয়েছে। পরিচিত একজনকে দেখালাম। তিনি বলেছিলেন এই জিনিসটা কি অনেক দিন ব্যবহার করা হয়নি, তবে ভালো জিনিস, আমাকে একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না। পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে অন্তত 2 দিন পিয়ানো বাজানোটা শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়িটি ছাড়া কলকাতায় তার আরও 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500, ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তা ছিল না। মা মারা গিয়েছেন অনেক আগে এবং ভাই বোনের ঝামেলাও নেই। আমি বাপ মায়ের একমাত্র সন্তান। অবসর সময়ে সাহিত্য করি। সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ওই ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে।
ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই আমি ছুটে যাই সেখানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই। দুটো সরা কিংবা হাঁড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়েও চুলোচুলি। আর এক এই শখ, নিলামে জিনিস কেনা। পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাত্রে আমার শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা। তাই আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রার ভাব এসেছিল, সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানোটা বেজে চলেছে। কোনো শিক্ষিত হাতের ছোঁয়া, কি যেন এলোপাতারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। তিনি আমার ভৃত্য নটবর, তার নিবাস কাঁথিতে। খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসতো, বাবা কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে সে। তিনতলায় অন্য কোনো চাকরের উঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যে কে সেই। আমার মনে হলো এ নিশ্চয়ই নটবরের কাজ। নতুন আনা পিয়ানোর উপর শিক্ষানবিশি করছে। কিছুক্ষণের পর ভারী অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটি জোড়া পায়ে গলিয়ে দিলাম। একটু এগোতেই শব্দটা হঠাৎ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে হয়তো নটবর পালিয়েছে। ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর আওয়াজটা শুনলাম, তবে ঘুমের ঘোরে ঠিক বুঝতে পারলাম না। একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা এক্কেবারে চুপ। রাত্রে মাঝে মাঝে টুং টুং করে বেজে ওঠে। না, নটবর নয়। মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে, নটবরের এমন শখ বা সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্রে ঠাস বোঝাই থাকাতে ইঁদুর আর আরশোলার দৌরাত্ম্য বেশ বেড়েছে। এ নিশ্চয়ই বেশ বড় সাইজের ইঁদুর। তারই দু একটা রিডের ওপর দৌড়াদৌড়ি করলে এই ধরনের বাজনা হওয়া অসম্ভব নয়। আমি তাই কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। আমি বাইরে গিয়েছিলাম দরজার তালা দিয়ে। দরজা খুলতে গিয়েই থেমে গেলাম। ভিতরে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে আমি ভাবলাম, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? আমি তড়িঘড়ি করে দরজা খুলতেই হঠাৎ বাজনাটা থেমে গেল। ঘরে ঢুকেই প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কি আশ্চর্য, কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালাটা খোলা। ঠিক যেন কেউ একটা বাজাচ্ছিল। আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে। হয়তো তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড ভেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব এই প্রথম আমি বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু
আজকের ঘটনা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। এই পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে, এমন অর্বাচীন চিন্তা আমি করি না। এরকম মূঢ় বিশ্বাসও আমার নেই। বরং বন্ধুবান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কি? দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজনাটা একটু শিখি। খুঁজতে খুঁজতে একজন মাস্টার জোগাড় করলাম, অ্যালবার্ট পেরেরা। এই গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। তিনি ঠিক করলেন সপ্তাহে 2 দিন শেখাবেন এবং 200 টাকা করে নেবেন, বুধ এবং শনি বিকেলবেলা। তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম। যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল এটা নাকি খুব ভালো মানের পিয়ানো, এই জিনিস আর পাওয়া যায় না। আমিও রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাবার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধাটা শুরু হয়। পিয়ানোর সামনে টুলে গিয়েই চমকে উঠি। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়ে আমি চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাওয়ার চেষ্টা করল। আমি বেশ নরম একটা দেহের আভাস পেলাম। ঠিক ঠিক মনে হলো যেন কার কোলের ওপর বসে পড়েছি। তারপর রিডের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি। আর একটা নরম আঙুলের সঙ্গে আমার আঙুলগুলো যেন ছুঁয়ে যাচ্ছে। আমি নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় আমার মনের ওপর অধিকার করে আছে। এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল এবং সব কিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15, তারপর হঠাৎ পেরেরা আসা বন্ধ করল। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, পরে খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরা হোটেলে এখনো পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনোপুত নয়? কিন্তু পেরেরা তো 200 টাকাই চেয়েছিল এবং আমিও তাতে রাজি হয়েছিলাম। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়েই দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে। তার বাড়িতে আমি আগেও গিয়েছি বহুবার। সেদিনও পেরেরা বাড়িতেই ছিল। আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না যে? অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয়, কারণ হোটেলে তো ঠিক বাজাচ্ছেন। পেরেরা ভীত কণ্ঠে বললেন, আসুন আসুন, ভিতরে আসুন, আপনার সাথে আমার কথা আছে। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেরেরা কফি নিয়ে এলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কি জানি না, এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানোও মুশকিল। পেরেরা একটু দম নিল। আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় আমার। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশাভান করি। রোজ ডিনারের আগে মদ আমার চাই, কিন্তু মদ তো আমি আর নতুন খাচ্ছি না। আমার 10-12 বছরের অভ্যাস, কিন্তু এর আগে তো আমি কোনোদিন এসব দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম,
দেখুন, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন। পেরেরা শুরু করলো। আপনি বোধহয় জানেন না, আমি বহু ঘাটের জল খাওয়া লোক। গায়ে জোরও আছে যেমন, আর মনে সাহসও ঠিক তেমনই। কিন্তু আপনাকে পিয়ানো শেখার ব্যাপারে আমি একটু গোলমাল হয়ে পড়েছি। পাছে আপনি ভয় পান, তাই আমি আর কিছু বলিনি। যখনই আমি পিয়ানোর রিডে হাত চালাতাম, আর একটা অদৃশ্য হাতের সাথে যেন আমার হাত ঠেকে যেত। নরম, কোনো শ্রীলোকেরই হাত বলে মনে হয়। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুর দিব্যি পেটে এক ফোঁটাও অ্যালকোহল থাকতো না। কাজে এমন হওয়ার কথা তো নয়, কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। ও হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প। না, শোয়ার ঘরের কিছু তো আর দুলছে না। রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে। সেই আলোকে দেখলাম বাতিটাও তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। তখন পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে তার মাথা নেই, অঙ্গে দামি মখমলের পোশাক। দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেমন কণ্ঠস্বর ভেসে আসে, তেমন স্বরেই কেউ বলল, যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও আমার পিয়ানো, তাতে আর কারো স্পর্শ আমি সহ্য করব না। তবু আমি সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল, তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর। কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় আমি তোকে অনেকবার বাধা দিয়েছি। ভালো চাস তো পিয়ানো একদম হাত দিবি না। পরদিন সকালে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। অবশ্য এখন আমি বুঝতে পারছি ওটা আদেও স্বপ্ন নয়। ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব। তার পরের দিন আপনার ওখানে যাওয়ার কথা। সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ একটা কালো মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে চলে গেল। একেবারে আপাদ মস্তক, মেজাজ খিচড়ে গেল। বাড়ি ফিরে এলাম। স্নান সেরে আর যাওয়ার ইচ্ছা করলো না। ভাবলাম পরের দিন আপনাকে জানিয়ে দেব যে বিকালে যাব। রাতে সেই একই ব্যাপার, খাট কেঁপে উঠল। বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতিও নিভে গেল। পায়ের কাছে আবার সেই কবন্ধবর্তী। এবারে যেন রাগে একেবারে ফেটে পড়ল। কে আমার কথা কানে গেল না তো? আবার তুই পিয়ানোয় হাত দিয়েছিস? বলছি না পিয়ানোতে আর কারো স্পর্শ আমি সহ্য করব না। মুখে রক্ত উঠে মরবি তুই, এর ফল কিন্তু ভালো হবে না। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সবকিছু আমি জেগে জেগেই দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম। আর নয়, এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না আমি। আপনি আমাকে মাফ করুন। আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম, তখন আমার মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না। কিন্তু ভয়ের একটা কালো ছায়া আমার মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি। তাই আমার কথা পেরেরাকে আর বলিনি। কিন্তু পেরেরার কাহিনী শোনার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার লেজারামের দোকানে ফেরত দিয়ে আসবো, ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিক। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। সেদিন দুপুর থেকে কালো মেঘে সারা আকাশ ছেয়ে গিয়েছিল। ঘন অন্ধকার
দুহাত দূরের লোক দেখার উপায় নেই। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হল। বাজের শব্দে কান পাতা দুষ্কর। একটু বাইরে বের হওয়ার দরকার ছিল, কিন্তু হলাম না। চুপচাপ বন্ধ জানালার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ। বেশ শিক্ষিত হাতের বাজনা। বুঝলাম বিদেশি কোনো গান বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম। কি করে বাজাচ্ছে একবার দেখতে হবেই। এই ঘরে বাতি জ্বালানো ছিল। এই ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজেই দেখবার অসুবিধা নেই। জানলার কাছে গিয়েই থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল। মাথার চুল সজারুর কাঁটার মতন দাঁড়িয়ে গেল। মনে হলো বুকের ধুক ধুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানো রিডের ওপর ধপধপে সাদা দুটো হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে। সরু চাপার কলির মতন আঙুলগুলোর ছোঁয়ায় চমৎকার সুরের ঝংকার উঠছে। মণিবন্ধ পর্যন্ত দুটি হাত। নিঃসন্দেহে সে দুটি হাত কোনো স্ত্রীলোকের। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপর ঝরে পড়ছে। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো, দেখলাম বিছানায় শুয়ে আছি। এক পাশে ডাক্তার এবং অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তারবাবু বলেছিলেন কাছেই নাকি কোথাও বাজ পড়েছিল, আর সেই শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তিনি দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার জন্য আমাকে বললেন। সব কিছু শুনে আমি চুপ করে গেলাম, কারণ জানি আসল কথা কেউই বিশ্বাস করবে না। আমি কিছুদিনের মধ্যে সেরে উঠেই লেজারামের ওখানে গেলাম। ম্যানেজার প্রিন্টুর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা, যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন বলুন তো? কেন বলুন তো? না না, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, দেখে বলছি। প্রিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখল, তারপর বলল, ও হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিস্টার ক্রিস্টোফার। এই সার্কাস রেঞ্জেই বাড়ি ওনার। আমি ঠিকানাটা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো? পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন নাকি? কি পাবো? ওই টাকা করি কিছু। আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। না না, সেসব কিছু নয়। পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করবার আছে। আচ্ছা, ধন্যবাদ। খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিস্টার ক্রিস্টোফারের বাড়িতে। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই রহস্য ভেদ করবই। মিস্টার ক্রিস্টোফার প্রথমে কিছুই বলতে চায় না। অনেক অনুরোধের পর বললেন, পিয়ানোটা আমার বোনের। বোন বিলেতে থাকতো। পিয়ানোতে অদ্ভুত দখল ছিল তার। বোন মারা গেলে পিয়ানোটা এখানে আমি নিয়ে আসি। আপনি বিক্রি করে দিলেন কেন? কিছুক্ষণ নীরব থাকলেন মিস্টার ক্রিস্টোফার। আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই। আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি তা আমি জানি। এটা খুবই স্বাভাবিক। বোনের স্মৃতিচিহ্ন হিসাবে পিয়ানোর দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনি জানতেন আপনার বোনের আত্মা ভর করে আছে। তিনি কাউকে
পিয়ানো ছুঁতে দেন না, তাই তো? আবিষ্টের মতো মিস্টার ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়লেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, প্লিজ কিছু মনে করবেন না। আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? প্রশ্নটা শুনেই মিস্টার ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেলেন, পুরো 1 গ্লাস। তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে তিনি আস্তে আস্তে একটু গম্ভীর গলায় বললেন, আমার বোন লিজা আজ আর বেঁচে নেই। বিলেতে বোমায় মারা গেছে। গত যুদ্ধের সময় যখন বোমা পড়েছিল, লিজা তখন পিয়ানোতে তন্ময়। আমিও সেই সময় ওখানে ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই, কিন্তু লিজা খেয়ালই নেই। কিছুক্ষণ পরে অল ক্রিয়া হতে বাড়িতে ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, শুধু দুটো হাত পিয়ানোর উপর। লড়াই থামতে আমি চাকরি নিয়ে দেশে ফিরি। চাকরি আমার ছিলই। এডুকেশনে একটা কোর্স কমপ্লিট করার জন্য আমাদের দেশে গিয়েছিলাম এবং তখনই এই পিয়ানোটাকে নিয়ে আসি। তারপর প্রতি রাত্রে পিয়ানোটার টং টাং কানে আসে। উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই। এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম লিজার দুটো হাত রিডের ওপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধহয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায়। এবং তারপর পিয়ানোটা আমি নিলামেই দিয়ে দিই। মিস্টার ক্রিস্টোফারের কাছ থেকে সব কিছু শুনে আমি চলে এলাম। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে আমার সব দ্বিধার অবসান। আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া। অ্যালবার্ট পেরেরার চরিত্রে সিদ্ধার্থ, ম্যানেজার প্রিন্টোর চরিত্রে শায়ক, লিজার চরিত্রে দেশশ্রী, গল্পকথক এবং মিস্টার ক্রিস্টোফারের চরিত্রে আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং প্রচ্ছদ অলঙ্করণে টিম রাত্রের যাত্রী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আশা করছি নতুন বছরের নতুন দিনে এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো জানেনই কি করতে হবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, কোথায় আমাকে ঠিক করতে হতে পারে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি সবার মাঝে শেয়ার করে দিন। এই নতুন বছর সকলের জীবনে খুবই শুভ হয়ে উঠুক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।